দেশে গুম খুনের মতো বিভীষিকাময় রাতের অবসান ঘটেছে বললেন তারেক রহমান। স্বজনদের কান্নায় কাঁদলেন বিএনপি চেয়ারম্যান। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাজনৈতিক বিভক্তি অনৈক্যের মূল কারণ। 11 দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে জোট। ইসলামী আন্দোলন না ফিরলে বাকি 47 আসনে দেয়া হবে প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি। এ পর্যন্ত 48টি আবেদনের নিষ্পত্তি, অপেক্ষায় আরও 52টি। কাল শেষ হবে কার্যক্রম। নির্বাচন অবস্থা পর্যবেক্ষণে আজ থেকে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়ন। 56 পর্যবেক্ষক যাচ্ছেন বিভিন্ন জেলায়, মাঠে থাকবেন ভোট গ্রহণ পর্যন্ত। গুম খুনের মতো বিভীষিকাময় সময়ের অবসান ঘটেছে, দুঃসময় পেরিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনে শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় নির্যাতিত পরিবারের সদস্যদের বর্ণনায় কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন হারাদের বেদনায় আর্ত হয়ে কেঁদে ফেলেন বিএনপি চেয়ারম্যানও। গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল। স্বজনদের বর্ণনায় উঠে আসে শেখ হাসিনা সরকারের সময়ের নির্মমতার চিত্র। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। বেদনার্ত মানুষের কান্নায় কেঁদে ফেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, গুম খুনের মতো বিভীষিকাময় সময়ের অবসান ঘটেছে। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। বিএনপি সাধ্যমতো নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা সেই সময় যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যৎ। সারা দেশ থেকে 900 গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন। আসিফ খান, ডিভিসি নিউজ, ঢাকা। 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলামী। যদি ইসলামী আন্দোলন ফিরে না আসে বাকি 47টি আসনের প্রার্থী চূড়ান্ত করবে জোট। দুপুরে দলীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আরও বলেন, 20 জানুয়ারি সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এই সময় এখনো শেষ হয়ে যায়নি। নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে, সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে 8ম দিনের আপিল শুনানি। 686 আপিলের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিএসি সহ সবাই চলে যান বিরতিতে। এর 10 মিনিট বাদে আবারও শুরু হয় আপিল শুনানির কাজ। আপিল শুনানি শেষ হবে বিকেল 5টায়। নির্বাচন ভবনে 645টি আবেদন নিয়ে 7 দিন আগে শুরু হয়েছে শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলছে আপিল নিষ্পত্তির কাজ। শুনানির পর বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে? প্রার্থীরা কি বলছেন? সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? রিদওয়ান, আমি
জানি যে আজকে সকাল থেকে সকাল 10টা থেকে এখানে আপিল নিষ্পত্তির কাজ শুরু হয়েছে এবং শুরুর দিকে প্রথম 1.5 ঘন্টা শুনানির কাজ বেশ ভালোভাবে হচ্ছিল, তবে এর মধ্যে বেশ কয়েকটি আপিল শুনানি পেন্ডিং ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরে যেটি হয় 11:30টার দিকে দুপক্ষের উকিল যখন শুনানি করছিলেন, সেটি 586 নম্বর আপিলের শুনানি চলছিল, তখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থীদের সেই বিষয়টি আসলে যুক্তিতর্ক যার যার মতো করে উপস্থাপন করছিলেন দুপক্ষের উকিলরা। তো তখন যেটি হয়েছে যে যুক্তিতর্ক উপস্থাপনের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি কিছুটা সামলে নিতে তখন 10 মিনিটের বিরতিতে যান প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার এবং শুনানি যারা করছিলেন প্রত্যেকে। তো 10 মিনিট বিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে তখন সেখানে তারা আবার ফিরে আসেন এবং শুনানির কাজ শুরু করেন এবং দুপুর 2টোর কিছু পর পর্যন্ত শুনানি হয়েছে। তো এর মধ্যে প্রায় 48টির বেশি শুনানির কাজ শেষ হয়েছে। আজ আমি যেটি দেখেছি যে বেশিরভাগ শুনানির কাজ পেন্ডিং রয়েছে, কারণ কাগজপত্রের ঘাটতি ছিল প্রার্থীদের, আর বেশ কিছু কারণ যেমন দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আজ সকাল থেকে বেশ কয়েকবার এসেছে বেশ কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে। আর যেগুলো আজ পেন্ডিং রয়েছে সেগুলো কাল দুপুরের পর শুনানি করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যাগুলো দেওয়া হয়নি যে দুপুর পর্যন্ত ঠিক কতগুলো দেওয়া হয়েছে, তবে আমি যেহেতু ওখানে দুপুর পর্যন্ত দেখেছি 48টির বেশি শুনানি সেখানে হয়েছে। আর আগামীকাল পর্যন্ত শুনানির সময় আছে, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত শুনানি করা হবে এবং প্রার্থীরা আগামীকাল বিকেল 5টার মধ্যেই জানতে পারবেন যে তারা শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা তারা ফিরে পাবেন কি পাবেন না, বা কেউ যদি বৈধ প্রার্থীর বৈধতা বাতিল চেয়ে আপিল করে থাকেন সেটি বাতিল হবে কি হবে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ হুমায়রা। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন 200 সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন 56 জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের 200 সদস্য কাজ করবেন। প্রথম ধাপে 56 জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে 2 জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে, কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব। মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইনতালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা। ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলেও জানান তারা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের গণমাধ্যম সম্মেলন।
আয়োজনে জাতীয় দৈনিকের সম্পাদক, বিভিন্ন জেলা থেকে আসা গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যমে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, এটা মধ্যযুগীয় বর্বরতা। একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে। সাংবাদিকতা নিজে খুবই একটা রাজনৈতিক কাজ, রাজনৈতিক সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। অফকোর্স আমাদের রাজনৈতিক দলগুলোর দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে, তা না। কিন্তু একই সঙ্গে ইতিহাস সচেতনতা, রাজনৈতিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কনস্টিটিউশনাল ধারা দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। একটা হচ্ছে জুডিশিয়ারি, স্বাধীন জুডিশিয়ারি কনস্টিটিউশনে বলে দিয়েছে, এবং স্বাধীন গণমাধ্যম কনস্টিটিউশনে বলে দিয়েছে। তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, আমি স্বীকার করি, কিন্তু কনস্টিটিউশনালি দুটো পেশা হচ্ছে প্রোটেক্টেড। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়। গণমাধ্যম আক্রান্ত হলে সবাই নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতে পারার অভিযোগ করা হয় অনুষ্ঠানে। কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আপনাদের যখন দালাল বলা হয় আমার খুব দুঃখ লাগে, এবং বলবেই না কেন, যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনার পড়বেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা তৈরির তাগিদ দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। সম্মেলনে রাজধানীর বাইরে থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। দেশের গণমাধ্যম যে কোনোভাবেই স্বাধীন নয়, গণমাধ্যম সম্মেলনে সেই বিষয়টি উঠে আসে। দেশের গণতন্ত্র আর সুশাসনের জন্য সাংবাদিক আর গণমাধ্যমকে মুক্ত স্বাধীন রাখার জোর দেন সবাই। এক হয়ে লড়তে বলেন সংবাদকর্মীদের। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ভুল হলে তার খেসারত দেশবাসীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধি ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন সরকার অপরাধ দমনে ব্যর্থ হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতা জোরদার করতে হবে বলেও মনে করেন তিনি। তার প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচন হলে জিয়ার আদর্শের সরকার আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্য বাড়িয়ে একটি পক্ষ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। আগামী 12 তারিখের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার ভুলের খেসারত দিবে, দেশবাসী ভুলের খেসারত দিবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের সৃষ্টির জন্যই গণভোটের আয়োজন। গণভোটে হায়ের পক্ষে থাকার আহ্বান জানিয়ে এ মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে গণভোট 2026 সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে দেশের জনগণ। এই সময় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতেই আসন্ন গণভোটে সবাইকে হাঁ ভোট দিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের জন্য যে সম্মতি, সেই সম্মতি 12 তারিখে গণভোটের মাধ্যমে আসবে বলে আমরা আশা করছি, এবং এই জন্য সরকার, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, বেসরকারি সহ সবাইকে আহ্বান জানিয়েছে এবং তাদের সাহায্য চেয়েছে যেন এই গণভোটে হাঁ পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে জনরায় আসে।
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার উপস্থিতিতে এই ঘটনা ঘটে। উপস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সভাস্থল ছেড়ে যান। শুক্রবার রাতে সভা চলার সময় কে আগে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যাবে এই নিয়ে আয়োজকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সিআইডি ও পিবিআই। ভবনটিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, ভবনটির ছাদের দরজায় তালা থাকায় উদ্ধার কাজে দেরি হয়, এতে বাড়ে হতাহতের সংখ্যা। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় দুই পরিবারের 6 জন সদস্য। মর্মান্তিক এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক আর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। ঘটনার পর থেকেই ভবনটির সামনে ভিড় জমায় উৎসুক জনতা। সামান্য কতটুকু জায়গার মধ্যে এক হাত হবে আগুনটা, শুধু আগুনটাই দেখছি। তারপরে আগুনটা আস্তে আস্তে দুতলার মধ্যে গেছে, পরে দুমায় চতুর্দিক দিয়ে ছড়াইয়ে পড়ছে। সিঁড়িতে তখন আগুন ছিল না, তখন হয়তো মানুষ সব ছাদে যাইতে পারতো। ছাদে যাইতে পারলে পাশের বিল্ডিং হয়তো 4 ফিট গ্যাপ ছিল। বিল্ডিং এর গ্লাস ট্লাস ফাইটে গেছে। তারপরে মনে করেন ওই যে এসিতেও সমস্যা হয়েছে। উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত 3 জনের দাফন করা হয়েছে কুমিল্লার 14 গ্রামের উপজেলার চিউরা কাজীবাড়ি প্রাঙ্গণে। সকালে জানাজা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকালে তৃতীয় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন কুমিল্লা নগরীর নানুয়াদিঘির পশ্চিম পাড়ের বাসিন্দা কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা এবং তাদের 3 বছর বয়সী সন্তান কাজী ফয়াজ রিশান। এর আগে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর নানুয়াদিঘির বাসভবনে মরদেহগুলো রাখা হয়। সকালে 3টি মরদেহ গ্রামে নেওয়া হলে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। স্বজন প্রতিবেশী সহ এলাকাবাসী নিহতদের এক নজর দেখার জন্য কাজীবাড়িতে ছুটে যান। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য 5টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করার প্রতিবাদে শ্রমিক সমাবেশ করেছেন সাভারের ট্যানারি শ্রমিকরা। দাবি বাস্তবায়নের পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এর আগে সকালে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। জানান 2 বছর আগে ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এর আগেও দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা, তবে প্রতিবারই মালিকপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। চলতি মাসের 20 তারিখের মধ্যে ন্যূনতম মজুরি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। আপনারা রাজি ছিলেন কারণ একটা কর্মসূচি ঘোষণা চলাকালীন আমি আমার কথা আর বাড়াচ্ছি না। মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চলমান অস্থিরতার মধ্যেও মার্কেন্টাইল ব্যাংকের আশানুরূপ মুনাফা অর্জন ও খেলাপি ঋণ সহনীয় মাত্রায় কমিয়ে এনে গ্রাহকদের স্বার্থ রক্ষার প্রমাণ দিয়েছে। তিনি ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে শাখা উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নতুন বছরে ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান কৃষি ও এসএমই ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের প্রতি গুরুত্ব দেন। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল মিয়ানমার। রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলায় শুনানিতে শুক্রবার মিয়ানমারের প্রতিনিধি কোকো হলাইং এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। শুনানিতে রাখাইনে অভিযানের পক্ষে সাফাই গেয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে গণহত্যা বলা যায় না বলে দাবি করেন তিনি। বলেন, বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল রাখাইনে। সেই অভিযানকে বৈধ দাবি করে গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা মামলা করেছিল গাম্বিয়া। গত 12 জানুয়ারি থেকে আইসিজেতে মামলার শুনানি শুরু হয়। এ সময় গাম্বিয়ার বিচার মন্ত্রী দাউদা জাল্লো বলেন,
রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে দশকের পর দশক ভয়াবহ নিপীড়ন করেছে মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য সীমা অতিক্রম হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছে ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে। এদিকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা বাস্তবায়নে বিরোধী দেশগুলোকে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেস্কুরে বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। এতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে ইইউ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক গুরুতর সংকটে পড়তে পারে। লেস্কুরে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয় তবে বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ইরানের সরকার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে নিজের রিসোর্টে ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরান ৮০০রও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তাদের এই সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান জানান। গত ২৮শে ডিসেম্বর নরবরে অর্থনীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে দেশটির সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তবে বর্তমানে সেই অস্থিরতা অনেকটাই থেমে গেছে। গত কয়েকদিন ধরে রাজধানীর তেহরানে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, যদিও ইন্টারনেট সংযোগ এখনও বিচ্ছিন্ন। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার টেকনোক্র্যাট প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক বোর্ড অব পিস এর সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস। তবে বেশ কয়েকজন সদস্যকে নিয়ে তীব্র সমালোচনাও চলছে। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ট্রাম্পের বানানো বোর্ড অব পিস বা শান্তি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। বোর্ডের সদস্য হিসেবে থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই। বোর্ডে আরও আছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল। বোর্ডটির মূল লক্ষ্য হল গাজার শাসন ব্যবস্থা উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ক জোরদার, অবকাঠামো পুনর্গঠন এবং বড় ধরনের বিনিয়োগ ও তহবিল সংগ্রহ নিশ্চিত করা। অন্যদিকে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির জন্য বুলগেরিয়ান কূটনীতিক নিকোলা ম্লাদেনকে গাজা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা পরিচালনার জন্য গাজা এক্সিকিউটিভ বোর্ড এবং ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাদ। এছাড়া গাজায় নিরাপত্তা রক্ষা ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকির জন্য মার্কিন মেজর জেনারেল জাসপার জেফার্সকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে টনি ব্লেয়ার এবং জেরেড কুশনারের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধে টনির বিতর্কিত ভূমিকা এবং জেরেড কুশনারের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক সম্পর্ক সমালোচনা তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধবিরতি থেকে প্রশাসনিক রূপান্তর এবং পুনর্গঠনের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে এই পরিকল্পনার বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে শঙ্কা ও প্রশ্ন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।